আজকের আলোচনায় স্বাগত। তো গল্পটা শুরু হচ্ছে একটা দারুণ উৎসবের পরিবেশ দিয়ে। জমিদার কৃষ্ণচন্দ্র রায়ের মেয়ে সারদার বিয়ে। হ্যাঁ, বিরাট আয়োজন। বাড়ি সেজে উঠেছে, আলো, সানাইয়ের সুর, এলাহি খাওয়া দাওয়া, মানে একটা জমজমাট ব্যাপার আর কি। কিন্তু এই আনন্দের মধ্যেই লেখক যেন কিছু কি বলে অশুভ ইঙ্গিত দিয়ে রেখেছেন শুরুতেই। ঠিক ধরেছেন। যেমন ধরুন, আকাশে মেঘ জমছে, আবার হঠাৎ দমকা হাওয়ায় ঝাড়বাতির আলো নিভে যাচ্ছে। এগুলো ছোটখাটো ঘটনা, কিন্তু একটা থমথমে ভাব তৈরি করে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো কনের সারদার নিজের মনের অবস্থাটা। হ্যাঁ, ওটাই আসল। প্রতিলিপিতে আছে, সারদা যখন সাজতে বসেছে, মুখে একদম হাসি নেই। সোনার কাজ করা লাল বেনারসি, কত গয়না, কিন্তু ওর চোখে মুখে একটা গভীর চিন্তা, একটা ভয়। প্রতিলিপিতে তো লেখাই আছে, আয়নায় নিজেকে দেখে ওর আনন্দ হচ্ছে না, বরং একটা ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে শরীর দিয়ে, মানে একটা অদ্ভুত অস্বস্তি। এই ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। বাইরের এত আড়ম্বর, এত আনন্দ, আর ভেতরে এই ভয়। এই বৈপরীত্যটাই গল্পটাকে প্রথম থেকে ধরে রাখে। সারদার মনে হতে থাকে যেন দেওয়ালের ভেতর থেকেও কেউ ওকে দেখছে, একটা অদৃশ্য উপস্থিতি। এটা কি শুধুই বিয়ের টেনশন নাকি অন্য কিছু? সেটাই তো প্রশ্ন। গল্পকার এখানেই একটা মনস্তাত্ত্বিক দিক আনছেন, আবার হয়তো অতিপ্রাকৃত কিছুর ইঙ্গিতও দিচ্ছেন। এরপর বরযাত্রী এলো। পাত্র অরিন্দম বেশ সুপুরুষ, বিদ্বান। হ্যাঁ, সব নিখুঁত। মণ্ডপে বিয়ের আয়োজন রেডি, পুরোহিত মন্ত্র পড়ছেন, হোম চলছে, পবিত্র একটা পরিবেশ। কিন্তু এই সময়েও সারদার অস্বস্তি কমছে না, বরং বাড়ছে। ঠিক, ওর মনে হচ্ছে ওই লাল বেনারসিটা আর সাধারণ শাড়ি নেই। কি মনে হচ্ছে? মনে হচ্ছে যেন ওটা রক্তমাখা থান কাপড়। ভাবা যায়, বিয়ের সময় এমন চিন্তা? সাংঘাতিক। এটা তো শুধু ভয় নয়, এটা প্রায় বিভ্রমের পর্যায়ে চলে যাচ্ছে। একদম। আর ওর মনে হচ্ছে খুব কাছেই কেউ দাঁড়িয়ে আছে, অদৃশ্য কেউ। মন্ত্রের শব্দগুলো কানে খুব ভারী লাগছে। এই আতঙ্কটা প্রতিলিপিতে খুব স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বিয়ের পর সারদা শ্বশুরবাড়ি গেল। সেখানে গিয়ে তার পরিবর্তনটা আরও প্রকট হয়ে উঠল। হ্যাঁ, শরীর খারাপ হতে শুরু করলো, শুকিয়ে যাচ্ছে, চোখের নিচে কালি, আর আচরণেও একটা অদ্ভুত উদাসীনতা। আর ওই লাল বেনারসিটা, সেটার প্রতি ওর একটা অদ্ভুত টান তৈরি হলো, তাই না? হ্যাঁ, একটা অদ্ভুত আকর্ষণ আর বিকর্ষণ দুটোই। প্রতিলিপিতে আছে, সে প্রায় মাঝরাতে উঠে ওই শাড়িটা পরত। পরে কি করত? বিড়বিড় করে কথা বলতো, কখনো হয়তো আনমনে হাসত। অরিন্দম, মানে ওর স্বামী, সে ব্যাপারটা লক্ষ্য করছিল। অরিন্দম কি চিন্তিত হচ্ছিল? খুব। একদিন ছাদে দেখে সারদা একেবারে রেলিংয়ের ধারে দাঁড়িয়ে আছে, লাল শাড়ির আঁচলটা নিচে ঝুলিয়ে দিয়ে যেন খেলছে। চোখে কেমন শূন্য দৃষ্টি, বেশ বিপজ্জনক দৃশ্য। আর একটা ঘটনাও তো আছে, আয়নার সামনে। ওহ হ্যাঁ, আরেকদিন দেখে সারদা আয়নার সামনে দাঁড়িয়ে, ওই লাল শাড়িটা পরেই, যেন আয়নায় কিছু লিখছে। অরিন্দমের মনে হয়েছিল যেন আয়না থেকে রক্ত গড়িয়ে পড়ছে আর অভিশাপ কথাটা ভেসে উঠছে। অবিশ্বাস্য। এগুলো তো অরিন্দমের মাথা খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট। বটেই তো। অরিন্দম অসহায় বোধ করছিল। সে বুঝতে পারছিল কিছু একটা গণ্ডগোল হচ্ছে, কিন্তু ঠিক ধরতে পারছিল না। সারদা অসুস্থতার ভান করত, কিন্তু ওর আচরণ স্বাভাবিক ছিল না। এই রহস্য, এই ভয় আস্তে আস্তে বাড়তে থাকে। আর তারপর আসে সেই ভয়ঙ্কর রাতটা, রাতের খাবারের ওই দৃশ্য। হ্যাঁ, ওটা গল্পের অন্যতম ক্লাইম্যাক্স। অরিন্দম বাড়ি ফিরল। দেখে সারদা খুব যত্ন করে খাবার বেড়েছে। খেতে বসে অরিন্দম রান্নার প্রশংসাও করে। কিন্তু তখনই ওর চোখ পড়ে সারদার পায়ে। ঠিক, পায়ে একটা কাপড় বাঁধা, আর তাতে রক্তের দাগ। অরিন্দম জিজ্ঞেস করলে সারদা বলে, কাঁচ লেগে আঙুল কেটে গেছে, সামান্য ব্যাপার। কিন্তু আসল বিভীষিকাটা ঘটল খাবার পাতে। হ্যাঁ, অরিন্দম মাংসের টুকরো ভেদে মুখে তুলতে গিয়ে থমকে যায়। কি দেখে? দেখে ওটা মাংস নয়, দেখতে হুবহু মানুষের পায়ের বুড়ো আঙুলের মতো, নখের চিহ্ন পর্যন্ত বোঝা যাচ্ছে। সর্বনাশ! অরিন্দমের গলা শুকিয়ে কাঠ, আতঙ্কে জমে গেছে সে। ঠিক তখনই ওর মনে পড়ে সারদার পায়ে বাঁধা কাপড়ের কথাটা। আরও বুঝতে পারে পাতে যেটা রয়েছে সেটা সারদারই কাটা আঙুল। কি ভয়ঙ্কর! এটা তো শুধু ভূতের ভয় নয়, একেবারে শারীরিক বিভৎসতা। যাকে বলে বডি হরার। লেখক এখানে পাঠকের নার্ভের উপর চরম চাপ সৃষ্টি করেছেন। এরপর সারদার কি হলো? এরপর সারদার রূপান্তর। ওই শান্ত মুখটা বদলে গেল, মুখে ফুটে উঠল একটা কেমন অমানুষিক হাসি। চুলগুলো এলোমেলো হয়ে মুখে এসে পড়েছে, তার ভেতর দিয়ে চোখ দুটো যেন জ্বলছে,
আর সে কথা বলতে শুরু করলো? হ্যাঁ, নখ দাঁতে কাটতে কাটতে প্রায় হিসিয়ে উঠে বলল, তুমি কি ভেবেছিলে আমি এমনিতেই ফিরে এসেছি অরিন্দম? এই দেহ আমার নয়, আমি শুধু ধার নিয়েছি। এই সংলাপটা একেবারে হাড়হিম করে দেওয়ার মতো। ঠিক, এই কথাটা শুনে অরিন্দমের কাছে সব স্পষ্ট হয়ে যায়। সারদার শরীরে অন্য কেউ ভর করেছে। ওর গলার স্বর, চাহনি সব অন্যরকম। ঘরের পরিচিত পরিবেশটায় মুহূর্তে ভৌতিক হয়ে ওঠে। অরিন্দমের তখন কি অবস্থা ভাবা যায়? চরম আতঙ্ক আর অসহায়তা। পরের দিন সকালে কি হলো? অরিন্দম যখন ঘুম থেকে উঠল, দেখল বিছানায় রক্ত, আর সারদার পায়ের বুড়ো আঙুলটা সত্যি সত্যি নেই, কাটা। কিন্তু সারদা শান্তিতে ঘুমাচ্ছে, মুখে যন্ত্রণার কোনো চিহ্ন নেই, আর ওই লাল বেনারসি পরেই শুয়ে আছে। অরিন্দমের কাছে রাতের ঘটনাটা আর দুঃস্বপ্ন রইল না, একেবারে জলজন্ত সত্যি। এরপরই সারদা উধাও হয়ে যায়, বাড়ি থেকে একেবারে নিখোঁজ। কোথায় গেল সে? কেউ জানে না। 4 দিন ধরে অনেক খোঁজাখুঁজি চলে। জমিদার বাড়িতে তখন ভয় আর উদ্বেগের এক দম বন্ধ করা পরিবেশ। অরিন্দমের মনেও তখন সন্দেহ জাগছে, সারদার কি আগে থেকেই কোনো মানসিক সমস্যা ছিল? ওর বাড়ির লোক কি সব জেনে শুনেই বিয়েটা দিয়েছে? তারপর সারদার খোঁজ মিলল। হ্যাঁ, 4 দিন পর বাড়ির এক পুরনো কর্মচারী হরিহর সে ছাদে সারদার মৃতদেহ খুঁজে পায়। মৃতদেহ? কি অবস্থায়? ভয়াবহ অবস্থা, মাথা কাটা, শরীরটা পচে ফুলে বিকৃত হয়ে গেছে, হাতে একটা ছুরি ধরা। আত্মহত্যা? প্রাথমিকভাবে সেটাই মনে হয়েছিল, কিন্তু হরিহর বিড়বিড় করে বলেছিল সে নাকি সারদার মুখে পিশাচের ছায়া দেখেছে। এই ভয়াবহ ঘটনার পর এই চরম শোক আর বিভৎসতার মধ্যেই অরিন্দমের মা মানে জমিদার গিন্নি তিনি আর নিজেকে সামলাতে পারেননি। পেইটি রহস্যটা ফাঁস করলেন। হ্যাঁ, তিনি চিৎকার করে বলে ওঠেন, এইসবের জন্য আমি দায়ী। সীতারামের অভিশাপটা সত্যি ফলে গেছে। সীতারাম? কে সীতারাম? আর ঠিক এখান থেকেই গল্পটা চলে যায় অতীতে। জমিদার গিন্নি বলা শুরু করেন সেই কাহিনী। আচ্ছা, তাহলে আসল রহস্যের শুরু এখান থেকে? হ্যাঁ, গ্রামের এক প্রান্তে থাকতো এক গরিব তাঁতি, নাম সীতারাম। তার একমাত্র আপনজন ছিল তার নাতনি রামধনু। তাঁতি? সে মানে বেনারসি বানাতো? খুব দক্ষ কারিগর ছিল, কিন্তু ভীষণ গরিব, নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। জমিদার গিন্নি তার কাছে গিয়েছিলেন? একদিন জমিদার গিন্নি তার কাছে যান, তার ছেলের বিয়ের জন্য একটা লাল বেনারসি বানানোর অর্ডার দেন। এটা তো সীতারামের জন্য একটা বড় সুযোগ। বিশাল সুযোগ, কিন্তু জমিদার গিন্নি একটা শর্ত দেন। বলেন, শাড়িতে যদি এতটুকুও খুঁত থাকে তাহলে কিন্তু তিনি শাড়ি নেবেন না আর পারিশ্রমিকও দেবেন না। বেশ কঠিন শর্ত। কিন্তু সীতারামের মনে তখন অনেক আশা, এই কাজটা পেলে হয়তো তাদের দুঃখ ঘুচবে, তাই সে রাজি হয়ে যায়। নিজের বাড়ি দোকান সব বন্ধক রেখে ধার দেনা করে সেরা রেশম সেরা জড়ি কিনে আনে। তারপর দিনরাত এক করে শাড়িটা বানাতে শুরু করে। ঠিক, প্রায় 6 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে সে। প্রতিলিপিতে শাড়িটার যা বর্ণনা দেওয়া হয়েছে অপূর্ব, যেন সোনার সুতোয় বোনা এক স্বপ্ন। ওই শাড়ির প্রতিটি ইঞ্চিতে জড়িয়েছিল সীতারামের আশা, তার বেঁচে থাকার চেষ্টা। কিন্তু শেষ পর্যন্ত ভালো কিছু হলো না, তাই তো? না, এখানেই আসল ট্র্যাজেডি। শাড়িটা যখন তৈরি শেষ, সীতারাম হয়তো কোনো কাজে বাইরে গেছে। তখন তার নাতনি রামধনু, ছোট্ট মেয়ে, সে কৌতূহল সামলাতে পারেনি। অত সুন্দর শাড়ি সে শুধু একবার গায়ে জড়িয়ে আয়নায় দেখছিল নিজেকে। আর ঠিক সেই সময়ে জমিদার গিন্নি এসে পড়লেন। একেবারে মুখ্যম সময়, আর এসেই তা তিনি আগুন। কেন? তার চোখে সীতারাম নিচু জাত। তার নাতনি ওই শাড়িতে হাত দিয়েছে, গায়ে জড়িয়েছে, মানে শাড়িটা অপবিত্র হয়ে গেছে। তিনি কিছুতেই ওই শাড়ি আর নেবেন না। কি সাংঘাতিক! শুধু একবার গায়ে জড়ানোর জন্য? হ্যাঁ, যাত্রাভিমান। সীতারাম ফিরে এসে যখন সব শুনল, সে তো গিন্নির পায়ে পড়ল, কেঁদে ভাসালো, তার বন্ধকের কথা বলল, নাতনির ভুলের জন্য ক্ষমা চাইল। গিন্নির মন গলল না? এক বিন্দুও না। তার কাছে জাতের বড়াইটাই সব। তিনি সীতারামের কোনো কথাই শুনলেন না, উল্টে তাকে নাকি লাথি মেরে অপমান করেছিলেন। ভাবা যায়, কতটা অমানুষিক! এখানেই গল্পের ওই সামাজিক দিকটা খুব জোরালোভাবে উঠে আসে। জাতপাত, গরিবের ওপর অত্যাচার, ক্ষমতার দম্ভ কিভাবে একটা মানুষকে শেষ করে দিতে পারে। যে লাল বেনারসিটা সীতারামের কাছে আসার আলো ছিল, সেটাই তার সর্বনাশের কারণ হয়ে দাঁড়ালো। তারপর সীতারামের কি হলো? চরম হতাশা, অপমান আর দেনার ভারে একেবারে ভেঙে পড়ল সে। সেই রাতে বাড়ি ফিরে
প্রথমে হয়তো রাগের মাথায় বা হতাশায় নাতনিকে মেরেছিল, পরে অনুশোচনা আর ভবিষ্যতের কোনো পথ দেখতে না পেয়ে আত্মহত্যা করল। হ্যাঁ, গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করল। আর তার আগে অভিশাপ দিয়ে গেল। ঠিক মৃত্যুর আগে সে অভিশাপ দিল, এই জমিদার বংশের কোনো বিয়ে আর নির্বিঘ্নে হবে না। প্রত্যেক নতুন বউয়ের ভয়ানক মৃত্যু হবে। বিয়ে মানেই হবে অমঙ্গল আর শোক। কি ভয়ানক অভিশাপ! তার প্রতি যে অন্যায় করা হয়েছিল তারই যেন এক ভয়াবহ প্রতিধ্বনি এটা। আর সেই রাতে জ্বরের ঘোরে সীতারামের নাতনি রামধনুও মারা যায়। পরের দিন সকালে গ্রামের লোক জানতে পারল। হ্যাঁ, সকালে লোক এসে দেখে ঘরের দেওয়ালে নাকি লেখা ছিল সেই অভিশাপের কথা। তাহলে সারদার ওই পরিণতি আসলে ওই অভিশাপের ফল। গল্পটা তো সেভাবেই জুড়েছে। জমিদার গিন্নির এক মুহূর্তের নিষ্ঠুরতা আর অহংকার যে অভিশাপের জন্ম দিয়েছিল, সেটাই যেন সারদার শরীরকে আশ্রয় করে ফিরে এসেছিল প্রতিশোধ নিতে। অতীতের কর্মফল। অনেকটা তাই, পাপের ফল যা বংশ পরম্পরায় ভোগ করতে হচ্ছে। কিন্তু গল্পটা কি এখানেই শেষ? অরিন্দমের কি হলো? না, এখানেই শেষ নয়। প্রতিলিপিতে আছে আবার 1 বছর পর অরিন্দমের আবার বিয়ে হয়। আবারও বিয়ে? কার সাথে? এবারও গ্রামেরই এক সাধারণ ঘরের মেয়ের সাথে, এবং তাকেও পরানো হয় একটা লাল বেনারসি। ওই একই শাড়ি নাকি অন্য লাল বেনারসি? সেটা স্পষ্ট করে বলা নেই, কিন্তু লাল বেনারসি। আর গল্পের একেবারে শেষে আমরা দেখি নতুন বউটিও বিয়ের মণ্ডপে বসে আছে। আর সেও কি? হ্যাঁ, সেও অনুভব করছে এক অজানা ভয়, একটা শীতল স্রোত, আর মনে হচ্ছে যেন অদৃশ্য কেউ তাকে লক্ষ্য করছে, ঠিক যেমনটা সারদার হয়েছিল। তার মানে অভিশাপটা এখনো চলছে? এই ইঙ্গিতটাই লেখক দিয়ে রেখেছেন। এটা একটা চক্র, ট্র্যাজেডির পুনরাবৃত্তি। অতীতের ভুলের ছায়া যেন কিছুতেই পিছু ছাড়ছে না। এই শেষটা কিন্তু গল্পটাকে আরও বেশি ভাবায়।